পাকিস্তানের গলা শুকিয়ে যাওয়ার উপক্রম। ইন্দাস ওয়াটার ট্রিটি আপাতত সাসপেন্ড করে এই মুহূর্তে পাকিস্তানের এমন একটা নাভিশ্বাস উঠে গিয়েছে। আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে পাকিস্তানের মধ্যে দিয়ে বয়ে চলা সিন্ধু নদীটা এবং তার উপনদীগুলোর কি অবস্থা, একেবারে কমপ্লিট শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র বালি পড়ে আছে। আমি আপনাদের সামনে দেখাবো এবং হাহাকার উঠছে। পাকিস্তানের তরফ থেকে ভারতের সঙ্গে অযাচিতভাবে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। যে পাকিস্তান কোনোদিনই আজ পর্যন্ত কোনোদিনই আগে থেকে ভারতের কাছে যাব এই নীতিতে যারা বিশ্বাস করে না, যারা সবসময় বিশ্বাস করতো যে ভারত আমাদের পায়ে এসে পড়বে, আলোচনা শান্তি আলোচনা ওরা চাইবে, কংগ্রেস যে অভ্যাসটা পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল যে শান্তি আলোচনা ভারত প্রথমে চাইবে, আমরা চাইবো না, আমরা সন্ত্রাসবাদী করে যাব, শান্তি আলোচনা ওরা চাইবে, মনমোহন সিং যেটা করে গিয়েছিলেন সেটা এক লহমায় বদলে গিয়েছে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো পাকিস্তান বারবার যোগাযোগ করার চেষ্টা করছে ভারতের সঙ্গে, এবং ভারতের সঙ্গে শুধুমাত্র নয়, আমেরিকাকে দিয়ে মধ্যস্থতা করানোর চেষ্টা করছে বারবার, রাশিয়াকে দিয়ে মধ্যস্থতা করানোর চেষ্টা করছে বারবার, অন্যান্য দেশগুলোকে দিয়ে ভারতকে মধ্যস্থতা করিয়ে ভারতকে একই টেবিলে বসার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। কখন এই পরিস্থিতির সৃষ্টি হয় বলুন তো? যখন দমটা কার্যত বন্ধ হয়ে আসছে এটা কেউ দেখতে পায়, যখন সে দেখতে পায় দমটা বন্ধ হয়ে আসছে। কিন্তু এইখানে একটা জিনিস আপনারা ভাববেন, আমি আজকে ছবি দেখাবো, ভিডিও দেখাবো, বর্ণনা করব, বক্তব্য শোনাবো, সব হবে, কিন্তু এইখানে একটা জিনিস আপনাদের বলবো, এটা ভাববেন না যে পাকিস্তান কিন্তু এই দমটা বন্ধ হয়ে আসবে আর তারা আস্তে আস্তে দম বন্ধ হয়ে মরে যাবে, এরকম ব্যাপার নয়। এইটা কার্যত নিউক্লিয়ার অ্যাটাকের দিকে একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছে। এবং বিলাবল ভুট্টো সেই হুমকি আমেরিকার মাটি থেকে দিয়ে রেখেছে যে যেহেতু ভারত ইন্ডাস্ট্রিটি বন্ধ করে রেখেছে, তাহলে কিন্তু তারা আমাদেরকে বাধ্য করবে নিউক্লিয়ার অ্যাটাকের জন্য, এটা অলরেডি সে বলেও দিয়েছে। এছাড়া ইউনাইটেড নেশনসের কাছে গিয়ে তারা বারবার আপত্তি তুলেছে যে ভারত এটা কি করলো, এটা করতে পারে না ভারত, বলে যত জায়গায় যাওয়ার তারা ইতিমধ্যে চলে গিয়ে ভারত যেন এই সাসপেনশনটা তুলে নেয় তার চেষ্টা করছে। কিন্তু নরেন্দ্র মোদী কি করছে জানেন? নরেন্দ্র মোদী কি যা করছেন শুনবেন, আজকে এটাই ব্যাখ্যা করব। নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, জানেন যে এটা একটা প্রেসার হতে পারে, আন্তর্জাতিক চাপ আসতে পারে, এটা জানার পরেও নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আপনি চমকে যেতে পারেন। রাজস্থানের মরুভূমি কার্যত শস্য শ্যামলায় পরিণত হতে চলেছে, নরেন্দ্র মোদী এই সুযোগটা কাজে লাগাচ্ছেন। আজকে শুনুন বক্তব্যটা আমার। দেখুন, আমি আপনাদের সামনে প্রথমেই একটা অংশ দেখাচ্ছি, দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, সিন্ধুর উপনদী থেকে একাধিক খাল কাটার তোড়জোড়, ভারতের চালে গলা শুকাচ্ছে পাকিস্তানের। কি ঘটনা ঘটেছে না, নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে একই খাল দিয়ে রক্ত এবং জল বইতে পারে না, তোমরা রক্ত বন্ধ করো, আমরা জল চালু করার ভাবনা ভাববো। পাকিস্তান কান দেয়নি। পাকিস্তান সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে না দিয়ে তারা গোটা বিশ্ব ঘুরে রাশিয়াকে বলছে তোমরা পাশে দাঁড়াও, সকলকে তারা বলছে যে এইখান থেকে আমাদের বাঁচাও। এখনো পর্যন্ত তাদের অনুরোধে কেউ সাড়া দেয়নি, কেউ না, ইউনাইটেড নেশনসও সাড়া দেয়নি তাদের অনুরোধে। এই পরিস্থিতিতে ভারত সাড়া দেয়নি মানে কালকে সাড়া দেবে না এরকম নয়, ডেফিনেটলি এর আউটরিচ হবেই একটা। ভারতকে চাপ দেওয়ার জন্য চেষ্টা করবে বিশ্বের অনেক সংস্থা, তারা সেটা হবেই একদিন। যত দিন যাবে পাকিস্তানের যত বেআব্রু হয়ে যাবে অর্থনীতি, কারণ পাকিস্তানের 80% অর্থনীতি আমাদের এই জলের ওপর নির্ভর করে। যখন এইটা একেবারেই কার্যত হাহাকার উঠবে তখন আমাদের ওপরে চাপটা আসবে। কিন্তু এই জায়গায় নরেন্দ্র মোদীর সিদ্ধান্তটা আপনারা দেখলেন যে তিনি সিদ্ধান্ত, একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছেন, যে সাসপেনশনের কথাটা ভুলেই গেছেন, যে মানে ওটা চালু করার বদলে তিনি যেটা ঠিক করেছেন যে হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানে এই যে চেনাব নদী কিংবা আমাদের শতদ্রু, তারপরে আরো যে সমস্ত বিপাশা, শতদ্রু, এই সমস্ত উপনদীগুলো রয়েছে, সিন্ধু নদীর উপনদীগুলো যেগুলো ভারতের মধ্যে বহিত হয়, এবং এই যে জলটাকে আটকে দেওয়া হয়েছে, এই জলের মানে পাশ দিয়ে খাল কেটে
সেই জলটা রাজস্থান, পাঞ্জাব এইগুলো জায়গায় নিয়ে যাওয়া। পাঞ্জাব তবু ঠিক আছে, রাজস্থান হরিয়ানায় নিয়ে যাওয়া। রাজস্থান এই এমনি বুঝতে পারছেন বৃষ্টি কম হয়, চাষাবাদ বলে কিছু হয় না, মরুভূমির পর মরুভূমি, সেগুলো খুব বেশি কাজে আসে না ভারতের। সেই জায়গাটায় নরেন্দ্র মোদীর মাস্টার চাল হচ্ছে যে খুব অলরেডি এটা নির্দেশ দিয়ে দেওয়া হয়ে গেছে, জরিপ চলছে, মাপজোপ চলছে যে কিভাবে খনন কার্যটা করলে রাজস্থানের ওই মরু অঞ্চলের প্রান্তরে ওই সমস্ত জায়গাগুলোতেও কৃষিকাজটাকে শস্য শ্যামলায় পরিণত করা যায়। এটা সকলে বলছে গেম চেঞ্জার, নরেন্দ্র মোদীর গেম চেঞ্জার। এখনো প্রকাশ্যে তিনি মুখ খোলেননি, কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে যে আমাদের রাজস্থানের মরুভূমি পর্যন্ত শস্য শ্যামলায় পরিণত হয়ে যেতে পারে। তার কারণ নরেন্দ্র মোদী ঠিক করছেন এই জলটা, তিনি বলেছেন যে আমাদের জল আমরাই ব্যবহার করব, জওহরলাল নেহরু যে ভুল করেছেন আমরা শুধরে দিলাম। তাহলে ভাবুন, এমন একটা মাস্টার প্ল্যান তিনি বানাতে চলেছেন যেখানে রাজস্থানের মরুভূমি পর্যন্ত শস্য শ্যামলায় সবুজ হয়ে যেতে পারে। এবং জরিপের কাজ শুরু হয়ে গিয়েছে, জরিপের কাজটা শুরু হয়েছে মনসুনটা আসার পর থেকে। তার কারণ মনসুনে এই সমস্ত নদী উপনদীগুলো ফুলে ফেপে ওঠে, তাই কোথাও যেন ভুলচুক না হয় সেই কারণে জরিপের কাজটা একেবারে নিখুঁতভাবে শুরু হয়ে গেছে। জলসম্পদ আধিকারিক একজন সেন্ট্রালের, তিনি এই বক্তব্য অলরেডি বলেছেন যে আগে এই জমি জরিপের কাজগুলো করার পর একটা প্ল্যান যখন সেন্ট্রালে সাবমিট হবে, তারপরে সেন্ট্রাল টাকা দেবে, তখন খনন কার্যটা শুরু হবে। অর্থাৎ এই যে জলটা আমরা আটকে দিয়েছি, সেই জলটা আমাদের কোন খাতে বইবে, ঠিক এই জায়গায় আমি দেখাবো এইখানটাই আপনাদের যে দেখুন পাকিস্তানের অবস্থাটা দেখুন। আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত, আমি যখন কথা বলছি তার মধ্যে দেখাচ্ছে, আমি আর ব্রেক নিলাম না। এইখানে আপনারা দেখুন একেবারেই বালি দেখা যাচ্ছে, এখানে কোথাও জল একটু একটু করে জাস্ট উঠে রয়েছে, নৌকা ফৌকাগুলো জাস্ট দাঁড়িয়ে রয়েছে স্ট্যাগনেন্ট ভাবে, চারিদিকটা বালিময় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। এইটা হচ্ছে পাকিস্তানে যে সমস্ত সিন্ধু উপনদীগুলো গিয়েছে তার হাল হচ্ছে এখন এই অবস্থা। অনেকদিন আগেই পাকিস্তানের একজন সেনেট, অর্থাৎ তাদের রাজ্যসভার এরকম একজন মেম্বার ধরতে পারেন, কি নাম ভুলে গেছি, আপনারা দেখে নেবেন, নামটা লেখা থাকবে, আমি ভিডিওটা দেখাবো, সৈয়দ আলী নাকি একটা নাম। তো তিনি বলেছেন যে এটা ওয়াটার বোম, এটা আসলে একটা ওয়াটার বোম পাকিস্তানের ওপর পড়ে রয়েছে যেটা ভারত ফেলেছে। এই ওয়াটার বোমটাকে ডিফিউজ যদি আমরা করতে না পারি তাহলে আমাদের গুরুতর বিপদ। তার কারণ পাকিস্তানের 10 জনের মধ্যে 9 জন এই ইন্দাস বেসিনের উপর ভরসা করে চলে। পাকিস্তানের জলবিদ্যুতের চারটে জলবিদ্যুতের মধ্যে 3টে জলবিদ্যুৎ এই নদীর উপর বেশ করে তৈরি হয়েছে। তিনি কি বলেছিলেন আমি বক্তব্যটা শোনাবো, তারপরে আরো বেশ কিছু জিনিস শোনাবো, আগে শুনে নিন তার বক্তব্য। हम अगर ये पानी का क्राइसिस नहीं अभी सॉल्व करेंगे तो हम भूखे मर सकते हैं। उसकी वजह ये है कि इंडस बेसिन जो है वो ही हमारा लाइफलाइन है। 3/4 जो पानी हमारा आता है सर टोटल बाहर से आता है। हमारी 9 में से 10 में से 9 लोग जो है ये इंडस वाटर बेसिन के ऊपर ही रिलाय करके अपनी जिंदगी बसर कर रहे हैं। 90% स्टेटिस्टिक्स के मुताबिक 90% जो हमारी क्रॉप्स हैं, जो हमारी फसलें हैं, वो इस पानी पे डिपेंड करती हैं। हमारे जितने पावर प्रोजेक्ट्स हैं, जितने डैम्स हैं, वो इसी पानी के ऊपर बने हुए हैं। तो इसलिए अगर ये हम इसको हम समझते हैं कि ये एक वाटर बॉम्ब हमारे ऊपर पड़ा हुआ है जिसको हमने डिफ्यूज करना है, इसको खत्म करना है। শুনলেন, তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে একটা ওয়াটার বোম পড়ে রয়েছে আমাদের উপর, এটাকে ডিফিউজ করতে হবে। এবং সেই কারণে আমি আপনাদের সামনে আরো কিছু খবর দেখাচ্ছি। এটা তো বললাম যে নরেন্দ্র মোদী ডিফিউজ করার তো ছেড়ে দিন, মানে এটা তো তাদের হাতে তুলে দেওয়া তো ছেড়ে দিন, তিনি করছেন যে ওখানে খাল কাটছেন, শুধু নালা কেটে ওই জলটা রাজস্থান বা পাঞ্জাব বা হরিয়ানা নিয়ে যাবেন এরকম প্ল্যান নয়। ওখানে তিনি জল ধারণের জন্য খালও কাটার প্রস্তুতি নিয়ে রাখছেন। অর্থাৎ একটা পার্মানেন্ট ড্যামেজের দিকে এগোচ্ছে পাকিস্তান, আমরা জানি। তবে এখানে সন্দেহ আপনাদের বললাম যে এমন একটা সময় পাকিস্তানের শ্বাসরুদ্ধ হয়ে যাবে, তখন ভারতের ওপর বিশাল চাপ এসে পড়বে, বিশ্বের চাপ এসে পড়বে। সেই চাপটা নরেন্দ্র মোদী সামলাতে পারবেন এটা জানার পরই সম্ভবত তিনি এটা করছেন, না হলে তিনি 4 স্টেপ না ভেবে কোনোদিনই কোনো কাজ করেন না। আপনারা কি চান? আপনারা চান তো যে পাকিস্তানকে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য?
এইখানে আমি আপনাদের আরো কিছু খবর দেখাচ্ছি, আপনারা একবার একটু মন দিয়ে দেখুন। এটা ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায়, আপনারা সাহায্য করুন, পুতিনকে চিঠি লিখে আবেদন পাক প্রধানমন্ত্রীর। এটা আগে দেখিয়েছিলাম। রাশিয়াকে বলছে যে আমরা আলোচনায় বসতে চাই, আলোচনার একমাত্র কারণ হচ্ছে এই ইন্দাস ওয়াটার। আমরা বলে দিয়েছি আমরা যদি আলোচনা করি তাহলে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করব, আমরা যদি আলোচনা করি পিও কে নিয়ে আলোচনা করব, এইসব নিয়ে পরে। আগে তোমরা তোমাদের হাফিজ সঈদকে আমাদের হাতে তুলে দাও, হাফিজ সঈদের মতো লোকজনদের আমাদের হাতে তুলে দিতে হবে। আমাদের কিছু লিস্ট আছে, জঙ্গি লিস্ট রয়েছে, এইগুলো আমরা পাঠিয়ে দেবো সময় হয়ে। তোমরা আমাদের প্লেন হাইজ্যাক করেছিলে না, আমরা তোমাদের জল হাইজ্যাক করেছি। এবার তুমি ছাড়ো ওদেরকে। হাফিজ সঈদের হাইজ্যাক করে নিয়ে চলে গেছিলে, ছাড়িয়ে ওদেরকে ফেরত দাও। ওদেরকে ফেরত, আপনারা চান তো? ওদেরকে ফেরত দাও তোমরা আগে। ওদেরকে ফেরত দিলে তারপরে আমরা এটা চালু করব। সম্ভবত এরকম কোনো একটা ব্লু প্রিন্ট হয়তো আমাদের রেডি রয়েছে, ঠিক সময় মতো ভারত এটা প্লেস করবে। যখন পাকিস্তানের গলা কার্যত শুকিয়ে কাঠ হয়ে যাবে আর এক ড্রপও যখন জল বাকি থাকবে না, তখন ভারতের এই ডিমান্ডগুলো থাকবে যে জল চালু করছে, ফেরত দাও হাফিজ সঈদকে। আপনারা কি চান? পাকিস্তানের কাছে হাফিজ সঈদের মতো এই লিস্ট একটা ভারত দিয়ে দেবে, তাদেরকে প্রত্যাবর্তন চান? কোনো একটা জঙ্গি সংগঠনের নিষিদ্ধ চান, নাকি পিওকে চান? কোনটা আপনারা চান লিখে জানাতে পারেন আজকের পর্বে। কিন্তু আমি আর একটা খবর দেখাচ্ছি, আপনারা এখানটা দেখুন। সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। সংকটের মুখে ভারতকে পরপর 4 বার চিঠি দিল পাকিস্তান। বুঝতে পারছেন গলাটা তার মানে কতটা শুকিয়ে গেছে এর মধ্যে? 4টে আমাদের জলসম্পদ মন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রী। 4 বার তারা চিঠি পাঠিয়েছেন পরপর যে এটা চালু করার ব্যবস্থা করুন, আলোচনায় বসুন। আমাদের জল সম্পদ মন্ত্রী এটা, যদিও তাদের দপ্তর, তারা বিদেশ মন্ত্রকের দপ্তরে পাঠিয়ে দিয়েছে যে ওরা সিদ্ধান্ত নিলে তারপরে আমরা কাজ করব। বিদেশ মন্ত্রক বলুন, তারপরে উচ্চ পর্যায়ের সমস্ত সামরিক বলুন, কেউ সিদ্ধান্ত নেননি যে পাকিস্তানের এটা পুনর্বিবেচনা করে আমরা ওটা ফিরিয়ে দেব। কেউ বিবেচনা করেনি। এইরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান দাঁড়িয়ে গিয়েছে যেখানে হাঁসফাঁস করছে। এবার বলুন, এটা কি পেহেলগামের যোগ্য জবাব তাদের দেওয়া হলো না? আপনি 4টে লোককে মেরে কি করতেন? ওরা 26টা লোক মেরেছে, আমরা 56টা লোক মেরে দিতে পারতাম। তার থেকে এই যে 24 কোটি লোক হাঁসফাঁস করছে জলের জন্য, এটা একটু দেখে আনন্দ পাচ্ছি না আমরা? এবং তাদের সকলকে, কারণ তাদের 24 কোটির মধ্যে অন্তত 10-12 কোটি তো জঙ্গি আছে মিনিমাম। তো তারা কে কোথায় আছে তো আমরা জানি না, কিন্তু এই কষ্টটা তো সবাই ভোগ করছে। এটাই তো আমাদের প্রাপ্য। আমরা তো এটাই বলেছিলাম, আমরা খুঁজে খুঁজে মারব। আর তোমরা খুঁজতে সাহায্য করছো না বলে তাহলে আমরা পুরোকেই কষ্ট দিয়েছি। তোমরা সাহায্য করো আমাদেরকে, হাফিজ সঈদদের ফিরিয়ে দাও। যারা ভারতের দিনের পর দিন মাস্টার প্ল্যান করেছে, এই যারা করেছে পেহেলগামের অ্যাটাকে, যারা করেছিল তাদেরকে ফিরিয়ে দাও, তাদের মাস্টার মাইন্ডকে ফিরিয়ে দাও। আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। কিন্তু তোমরা যদি ভাবো আবারও ভারত ওই রকম নমনীয় হয়ে তোমাদেরকে জল দেবে, অক্সিজেন দেবে, আর তোমরা ভারতের জল খেয়ে আমাদের ওপর নৃশংসভাবে মারার চেষ্টা করবে, ভাই এ তো হয় না। এর নাম তো ভারত। তোমরা ছুটকো ছাটকা সন্ত্রাসী অ্যাটাক করতে পারো, কিন্তু আমরা তো ওরকম নয়। কুমোরের টুকুর টুকুর কামারের এক ঘা কথাতে রয়েছে। করার আগে ভাবা উচিত ছিল। 1960 সাল থেকে এই চুক্তি আমরা কখনো প্রত্যাহার করিনি, যদিও 1960 সালের পর 65-তে যুদ্ধ হয়েছে, 71-এ যুদ্ধ হয়েছে, 99 যুদ্ধ হয়েছে, আমরা বন্ধ করিনি। কিন্তু কোথাও একটা এনাফ ইজ এনাফ হয়। আর সেই জায়গাটা এখন যোগ্য প্রধানমন্ত্রী, পাকিস্তানের দুর্ভাগ্য যে এখন আমাদের কাছে যোগ্য প্রধানমন্ত্রী রয়ে গিয়েছে যে টলারেট করেন, সঙ্গে সঙ্গে রিটালিয়েট করেছে। বুঝতে পারেনি পাকিস্তান বুঝতে পারেনি। দেখবেন আর সন্ত্রাস হামলা হয় কিনা দেখবেন না। এই যতদিন ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ থাকে দেখবেন পাকিস্তান সন্ত্রাস কায়েম করতে পারে কিনা দেখবেন না। তাহলে প্রমাণ পেয়ে যাবেন যে পাকিস্তান সংগঠিতভাবে করে, পাকিস্তানের মিলিটারিরা এটা করে, পাকিস্তানের গভর্নমেন্ট এটা করায়। এখন দেখুন তো একটা সন্ত্রাসবাদী ঘটনা ঘটবে কিনা দেখুন তো। গলা তো এমনি টিপে দিয়েছে, হালকা দম বন্ধটা করে আসছে, অক্সিজেন শেষ হয়ে আসছে, মানে ওই জল শেষ হয়ে আসছে। যেই আপনি জল খুলে দেবেন, এরা জলে আবার সতেজ হয়ে গিয়ে আবার নেক্সট প্ল্যানটা শুরু করে দেবে। আপনারা কি চান যে ভারতের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে?
যদি না চান তাহলে ওই আমাদেরও গুলি খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। আর যদি আমরা ভারতের পাশে থাকি, প্রধানমন্ত্রীর পাশে থাকি, তাহলে ভারতের প্রধানমন্ত্রী যেমন বলেছিল যে শান্তিতে রুটি খাও, না হলে আমাদের গুলি তো তৈরি রয়েছে। নমস্কার। पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही।